মর্নিং স্টুডেন্ট, সায়ন টিউশন সেন্টারে সব ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। মেজর পল সায়েন্স সেকেন্ড সেমিস্টারে যাদের যাদের আছে তাদের আমি একটু আগে সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসটা 4 ভাগে 4টা ইউনিটে ভাগ করেছে। প্রথম ইউনিটে থাকবে হলো ভারতীয় সংবিধানের কাঠামো। সেই কাঠামো থেকে পড়তে হবে ঐতিহাসিক পটভূমি 1909, 1919, 1935 আর 1947 সালের ভারত সরকার দ্বারা প্রদত্ত আইনগুলো যে হয়েছিল সেই আইনগুলো তোমাদের পড়তে হবে। তারপরে পড়তে হবে গণপরিষদ রচনা পড়তে হবে, মানে গণপরিষদের গঠন পড়তে হবে, উদ্দেশ্য পড়তে হবে এবং গণপরিষদের কার্যাবলী পড়তে হবে। তারপরে ভারতীয় সংবিধান থেকে তোমাদের পড়তে হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ। তো ভারতীয় সংবিধান প্রথম একক থেকে তোমাদের এই কয়টা জিনিস পড়তে হবে। তারপরে ইউনিট 2তে একক 2-এ ভারতীয় নাগরিকদের অধিকার ও কর্তব্য। এই ভারতীয় নাগরিকদের অধিকার আর কর্তব্য এই চ্যাপ্টার থেকে তোমরা হলো নাগরিকত্ব পড়বে। নাগরিকত্ব তোমাদের সিলেবাসে আছে। সাংবিধানিক বিধান আছে, নাগরিকত্বের মধ্যে সাংবিধানিক বিধান আছে, আর মৌলিক অধিকারগুলো আছে, আর মৌলিক কর্তব্যগুলো আছে, আর হলো রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলো তোমাদের পড়তে হবে। তাহলে ইউনিট 2 শেষ। ইউনিট 3 থেকে তোমাদের পড়তে হবে কেন্দ্রীয় সরকারের কাঠামো এবং কার্যাবলী। কেন্দ্রীয় সরকারের কাঠামো এবং কার্যাবলী থেকে তোমাদের ডিটেলসে পড়তে হবে আইনসভা। আমরা জানি ভারতের আইনসভার নাম পার্লামেন্ট। পার্লামেন্টের 2টি কক্ষ আছে, একটা হলো উচ্চকক্ষ, একটা হলো নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম উচ্চকক্ষের নাম রাজ্যসভা আর নিম্নকক্ষের নাম বিধানসভা। সেই রাজ্যসভা আর বিধানসভার গঠন, রাজ্যসভা আর বিধানসভার কার্যাবলী, আর কি করে রাজ্যসভা আর বিধানসভা গঠন হয় সেই প্রণালীটা। তারপরে পড়তে হবে এই ইউনিট থেকে ইউনিট 3 থেকে কেন্দ্রীয় সরকার থেকে পড়তে হবে কার্যনির্বাহী কারা কারা আছেন। আমরা জানি ভারতের সর্বোচ্চ শাসন বিভাগের প্রধানকে ভারতের রাষ্ট্রপতি পড়তে হবে, উপরাষ্ট্রপতি পড়তে হবে, প্রধানমন্ত্রী পড়তে হবে এবং প্রধানমন্ত্রীর আন্ডারে যে মন্ত্রী পরিষদটা তৈরি হয় সেই মন্ত্রী পরিষদটা পড়তে হবে। তো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের গঠন কি করে হয়, মন্ত্রী পরিষদের গঠন কি করে হয়, প্রধানমন্ত্রী কি করে নির্বাচিত হয়, রাষ্ট্রপতি কি করে নির্বাচিত হয়, উপরাষ্ট্রপতি কি করে নির্বাচিত হয়, এগুলো কিন্তু তোমাদের ডিটেলসে পড়তে হবে। তারপরে 3 নম্বর ইউনিট থেকেই কেন্দ্রীয় সরকার থেকে পড়তে হবে ভারতের বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগের মধ্যে তোমাদের স্পেশালি পড়তে হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। সুপ্রিম কোর্ট আমরা জানি আমাদের ভারতীয় বিচার ব্যবস্থায় সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। তো সেই সুপ্রিম কোর্ট পড়তে হবে এবং সুপ্রিম কোর্টের অধস্তন যে আদালতটা আছে সেটা হলো হাইকোর্ট, সেই হাইকোর্টও পড়তে হবে। সুপ্রিম কোর্ট কি করে গঠিত হয়, সুপ্রিম কোর্টের কতগুলি বিভাগ আছে, ডিভিশন বেঞ্চ আছে, সেগুলো পড়তে হবে। হাইকোর্টের কতগুলো বিভাগ আছে, ডিভিশন বেঞ্চ আছে, সেগুলো পড়তে হবে। আর সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট কত দূর পর্যন্ত যেতে পারে, মানে তাদের এখতিয়ারটা পড়তে হবে। মানে সুপ্রিম কোর্ট কোথায় হস্তক্ষেপ করতে পারে, কোন বিচার দিতে পারে, মানে কি বলবো এটাকে, কোন জায়গায় তার হাতটা পৌঁছতে পারে, মানে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের হাতটা কত দূর পর্যন্ত পৌঁছতে পারে সেটা পড়তে হবে তোমাদের। তারপরে তোমাদের পড়তে হবে কেন্দ্রীয় কার্যনির্বাহী হয়ে গেল, ভারতীয় বিচার বিভাগ হয়ে গেল। এখন
সবচেয়ে শেষের যে ইউনিটটা পড়তে হবে তোমাদের, সেটা পড়তে হবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার ইউনিট 3-এ পড়েছি আমরা, এবার রাজ্য সরকার পড়ব। রাজ্য সরকারের কাঠামো, রাজ্য সরকার কি করে তৈরি হয়, তারপরে রাজ্য সরকারের কার্যাবলীগুলো কী কী। এবার এই রাজ্য সরকারের কাঠামো এবং কার্যাবলীর সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হবে রাজ্য সরকারের যে আইনসভাটা আছে আমাদের পশ্চিমবঙ্গে আইনসভা একটা, সেটার নাম হলো বিধানসভা। কিন্তু অন্যান্য রাজ্যে, মানে কোনো রাজ্যে এই যে রাজ্য স্তরের আইনসভাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো বিধানসভা, একটা হলো বিধান পরিষদ। তো আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভাটা আছে কিন্তু বিধান পরিষদটা নেই, কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু আছে, সেটাও কিন্তু একটু দেখে রাখতে হবে। তো আইনসভার গঠন, কার্যাবলী, আর কোন কোন স্টেটে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেটাও তোমাদের জানতে হবে। তারপরে কার্যনির্বাহী, রাজ্য সরকারের কার্যনির্বাহী কারা কারা। কার্যনির্বাহী প্রথম রাজ্যের সর্বোচ্চ স্তরে কে আছেন? গভর্নর আমরা সোজা বাংলায় বলতে পারি রাজ্যপাল। তো রাজ্যপাল পড়তে হবে। রাজ্যপাল গঠন পদ্ধতি পড়তে হবে। রাজ্যপাল পদে যে একজন ব্যক্তি বসবেন তিনি কিভাবে নির্বাচিত হন সেটা পড়তে হবে। তারপরে পড়তে হবে মুখ্যমন্ত্রীর কাজ পড়তে হবে। মুখ্যমন্ত্রী কিভাবে তৈরি হয় সেটা পড়তে হবে। আর মুখ্যমন্ত্রীর আন্ডারে যে যত মানে মন্ত্রী পরিষদ, যেমন শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এই যে মন্ত্রী পরিষদটা গঠিত হলো, সেই মন্ত্রী পরিষদটা কী করে গঠিত হয় সেটা তোমাদের পড়তে হবে। রাজ্য স্তরেও পড়তে হবে, কেন্দ্রীয় স্তরেও পড়তে হবে। তারপরে শেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, ইউনিট 4-এর স্থানীয় স্বায়ত্তশাসন। স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে তোমাদের পড়তে হবে গ্রামীণ এলাকা আর শহরের এলাকা। গ্রামীণ এলাকা যেমন 3 স্তর পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে গ্রামীণ এলাকায়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এটা তোমাদের পড়তে হবে। আর শহরাঞ্চলে যেটা আছে মিউনিসিপ্যালিটি, পৌরসভা। তো বড় শহরকে কেন্দ্র করে যেমন শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ফালাকাটা মিউনিসিপ্যালিটি। এটা কিন্তু ফালাকাটাটা অত বড় শহর না, ধূপগুড়িটা অত বড় শহর না। তো সেই শহরগুলো একটাই কিন্তু মিউনিসিপ্যালিটি আছে। কিন্তু বড় বড় শহর যেমন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তোমার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো শিলিগুড়ি এই কর্পোরেশনগুলোর কাজ কি হতে পারে, পৌরসভার কাজ কি হতে পারে, মিউনিসিপ্যালিটির কাজ কি হতে পারে, সেটাও তোমাদের কিন্তু জানতে হবে। তো আর প্রথমেই বললাম যে ওই গ্রামীণ এলাকার মধ্যে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত থাকে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। এটাকে কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে। এই 4টা ইউনিটের সমন্বয়ে তোমাদের মেজর পল সায়েন্স 2nd সেমিস্টারে আবর্তিত হয়েছে। এবার আমি যে প্রশ্নটা সম্বন্ধে আলোচনা করব সেই প্রশ্নটা হলো ভারতের সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকারগুলো, সেই মৌলিক অধিকারগুলো নিয়ে আমি একটু ডিটেলসে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। তো ভারতীয় সংবিধান অনুযায়ী কিন্তু ভারতীয় সংবিধান যখন তৈরি হলো তখন কিন্তু ভারতীয় সংবিধানে 7টা মৌলিক অধিকারের কথা বলা ছিল। কিন্তু 1977 সালে 44তম সংবিধান সংশোধনী অনুযায়ী একটা মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়েছে। সেই মৌলিক অধিকারটা কি? সম্পত্তির অধিকার। তো সম্পত্তির অধিকার কিন্তু আমাদের 1978 সালের 44তম সংবিধান সংশোধনী অনুযায়ী সেটাকে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সাধারণ অধিকারের মধ্যে নিয়ে আসা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ভারতের
আর যে বাদ বাকি এখন পর্যন্ত আমাদের মৌলিক অধিকারের সংখ্যা 6টি। সেই 6টি মৌলিক অধিকারগুলো যদি আমি এক এক করে বলি, সাম্যের অধিকার, 1 নম্বর হলো সাম্যের অধিকার, 2 নম্বর হলো স্বাধীনতার অধিকার, 3 নম্বর হলো শোষণের বিরুদ্ধে অধিকার, 4 নম্বর হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5 নম্বর হলো সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, আর 6 নম্বর হলো সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। তো এই অধিকারগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের পড়তে হবে। তো ভারতীয় সংবিধানের 14 থেকে 35 নং ধারা মধ্যে এই ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলো বর্ণনা করা হয়েছে। তো সাম্যের অধিকার বলতে আমরা কি বুঝি? সাম্যের অধিকার 14 থেকে 18 নং ধারায় এই সাম্যের অধিকারগুলো সাম্যের অধিকার বর্ণনা করা হয়েছে। যে সাম্য কথার অর্থ কি? সাম্য কথার অর্থ হলো সমান, ইকুয়ালিটি। তো ধনী নির্ধন অভিজাত স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমস্ত ভারতীয়রা এক আর অভিন্ন। এটা কিন্তু আমাদের সংবিধান প্রদত্ত একটা অধিকার, সাম্যের অধিকার। তো সেই সাম্যের অধিকারটা কিন্তু তোমাদের পড়তে হবে। ইন ডিটেলসে আজকে যাচ্ছি না, সাম্যের অধিকার তোমাদের ইন ডিটেলসে আমি আলোচনা করব পরের ক্লাসে। তারপরে আসবে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার বলতে যে 19 থেকে 22 নং ধারায় যে অধিকারগুলো বলে দেওয়া আছে, স্বাধীনতার অধিকারের কথা বলে দেওয়া আছে। স্বাধীনতার অধিকারকে আবার 6 ভাগে ভাগ করা যায়। সেই ভাগগুলি হলো বাক স্বাধীনতার অধিকার, শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার, সংঘবদ্ধ বা সমিতি গঠনের অধিকার, ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার, ভারতের সর্বত্র ব্যবসা বাণিজ্য করার অধিকার এবং ভারতের সর্বত্র বসবাস করার অধিকার। এটা হলো স্বাধীনতার অধিকারের মধ্যে পড়েছে। তারপরের অধিকারটা হলো শোষণের বিরুদ্ধে অধিকার। তো শোষণের বিরুদ্ধে অধিকারটা হলো 23 নং আর 24 নং ধারায় বর্ণনা করা হয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার 23-এর 1 নং ধারায় মানুষকে নিয়ে ব্যবসা, এটা কিন্তু গর্হিত অপরাধ বলে ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়েছে। আর এটা শোষণের বিরুদ্ধে অধিকারে বলা হয়েছে। আর 24 নং ধারা অনুসারে 14 বছরের কম বয়স্ক কোনো শিশুকে দিয়ে বা কোনো ছেলে বা মেয়েকে দিয়ে তোমার খনির কাজ করানো যাবে না, কলকারখানার কাজ করা যাবে না এবং কোনো বিপজ্জনক কাজ করানো যাবে না। এটা হলো শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে পড়েছে। আর তারপরের অধিকারটা হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে পড়েছে হলো 25 থেকে 28 নং ধারা অনুযায়ী যে অধিকারটা ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ করা আছে, সেটা হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো আমাদের দেখো, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাস করতেছি। ভারত একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রে কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা খুব ভালোভাবে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্র চাইলে কোনো একটা বিশেষ ধর্মকে প্রাধান্য দিতে পারে না। এটা হলো আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর হলো আমরা ভারতীয় নাগরিকরা যে কোনো ধর্ম গ্রহণ, যে কোনো ধর্ম বর্জন আর যে কোনো ধর্মের প্রচারটা কিন্তু আমরা করতে পারবো। এটা হলো মৌলিক অধিকারের মধ্যে পড়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তারপরের অধিকারটা হলো সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। শিক্ষা বিষয়ক অধিকারের মধ্যে সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের লিপি, এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজের, কিন্তু রাষ্ট্র আমাদের সাহায্য করবে। এটা হলো সংস্কৃতি বিষয়ক অধিকার। এবং শিক্ষা বিষয়ক অধিকারের মধ্যে পড়েছে হলো 5 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েদের শিক্ষার আঙিনায় প্রবেশ করাতে হবে। তো সংক্ষেপে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার বলে দিলাম।
আর একটা কথা বলছি শিক্ষা বিষয়ক অধিকারের মধ্যে, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ছাত্রছাত্রীকে মানে কোনো ব্যক্তিকে শিক্ষাঙ্গনে প্রবেশ করা থেকে বিরত রাখা যাবে না। তো এটা হলো সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। এবং শেষের যে অধিকারটা আছে, শেষের যে মৌলিক অধিকারটা বলেছে যে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটা একটু মনে হয় না বুঝতে অসুবিধা হচ্ছে? না, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটা হলো এমন একটা অধিকার, এই যে আলোচনা করলাম যে এই পাঁচটা অধিকারকে প্রোটেক্ট করে কে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই অধিকারটা না থাকলে আমাদের যে কোনো সময় আইন বিভাগ এবং শাসন বিভাগ আমাদের বিভিন্ন অধিকারগুলোকে খর্ব করতে পারে। কিন্তু সেই খর্ব করতে যাতে না পারে সেটার জন্য সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটা আমাদের সংবিধানে বলে দেওয়া আছে মৌলিক অধিকার রূপে। এবার শেষমেশ একটা কথাই বলবো, ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের সংবিধানের স্রষ্টা, প্রণেতা, রূপকার, তিনি বলেছেন যে 32 নং ধারা, তার আগে একটা কথা বলে নেই, 32 থেকে 35 নং ধারা অনুসারে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আমাদের মৌলিক অধিকারের মধ্যে বর্ণনা করা হয়েছে। এবার ডক্টর বি.আর. আম্বেদকর 32 নং ধারাকে বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে সাংবিধানিক অধিকারকে সংবিধানের আত্মা, এই 32 নং ধারাটা হলো বি.আর. আম্বেদকরের মতে সংবিধানের আত্মা এবং সংবিধানের প্রাণপুরুষ বলে বর্ণনা করেছেন। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। ধন্যবাদ।